বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন শাকিলা, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ। চতুর্থ বর্ষ সম্মান শ্রেণীর বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং যে কোর্সটি রয়েছে, আমি সেই কোর্সের ক্লাস নিচ্ছি। আজকে আমাদের লেকচার নাম্বার 12, লেকচারের শিরোনাম ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট। আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা যা জানবে, শিক্ষার্থীরা ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট সম্বন্ধে বলতে পারবে, ওয়েস্টের ধরন বলতে পারবে এবং ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট বাই অ্যাক্টিভেটেড স্লাজ প্রসেস বলতে পারবে। তাহলে শিক্ষার্থীরা, আমরা আমাদের পাঠের বিষয়বস্তুতে চলে যাই। আমরা আজকে পড়ব ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট। তো প্রথমে আমরা জেনে নিই যে বর্জ্য কি। মানুষ কর্তৃক শিল্প, কৃষি, ল্যাবরেটরি, গৃহ প্রভৃতি স্থানে নানাবিধ বস্তু ব্যবহারের পর বা তাদের নানা ক্রিয়াকলাপের ফলে উৎপন্ন পদার্থ যা কিনা মানুষের স্বাস্থ্য এবং পরিবেশের জন্য ক্ষতিকর, তাকে বর্জ্য বলা হয়ে থাকে। যে মানুষ কর্তৃক কৃষি, শিল্প, ল্যাবরেটরি, গৃহ প্রভৃতি স্থানে নানাবিধ বস্তু ব্যবহারের পর বা তাদের নানা ক্রিয়াকলাপের ফলে যে পদার্থগুলো উৎপন্ন হয়, যেগুলো মানুষের স্বাস্থ্য এবং পরিবেশের জন্য ক্ষতিকর, তাকে বর্জ্য বলা হয়ে থাকে। তো এইসব বর্জ্য কিন্তু মানব পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকারক। এগুলো আমাদের জীবনযাত্রাকে মারাত্মকভাবে কিন্তু বিপর্যস্ত করে তুলছে। তো ক্রমবর্ধমান নগরায়ন এবং শিল্পায়নের দ্রুত বিকাশের ফলে বিভিন্ন উৎস থেকে প্রচুর পরিমাণে বর্জ্য কিন্তু পরিবেশে এসে জমা হয়ে এই অবস্থাটার সৃষ্টি করছে। তো অনেক উন্নত দেশই আছে যারা এই বর্জ্যের সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে বিভিন্ন ধরনের বর্জ্যকে পরিবেশের উপযোগী করে ব্যবহার করে, কিন্তু আমাদের দেশে কিন্তু এই বর্জ্যের তেমন কোনো ব্যবস্থাপনা এখনো সেভাবে চোখে পড়ে না। তো যা হোক, আমরা এরপরে যেটা জানবো সেটা হচ্ছে বর্জ্যের উৎস এবং প্রকারভেদ। বর্জ্য পদার্থকে বিভিন্নভাবে শ্রেণীবিন্যস্ত করা যায়। প্রথমত আমরা বলতে পারি যে এনার্জি ওয়েস্ট। এনার্জি ওয়েস্ট কোনগুলো? যে পেট্রোলিয়াম জাত পদার্থ, কয়লার কাঠ ইত্যাদি হতে সৃষ্ট বর্জ্য। এরপরে আসি ম্যাটেরিয়াল ওয়েস্ট। ম্যাটেরিয়াল ওয়েস্ট বলতে কোনগুলো বুঝবো? যে এগুলো গৃহস্থ, শিল্প এবং কৃষিজাত বর্জ্য। এগুলোকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে: ইনঅর্গানিক ওয়েস্ট, অর্গানিক ওয়েস্ট এবং মিক্সড ওয়েস্ট। ইনঅর্গানিক ওয়েস্ট কোনগুলো? কাঠ শিল্প, রসায়ন শিল্প, কয়লা খনি এবং ধাতব শিল্প থেকে সৃষ্ট বর্জ্য। অর্গানিক ওয়েস্ট কোনগুলো? যে কৃষি বর্জ্য, গৃহস্থালির বর্জ্য, দুগ্ধজাত বর্জ্য, বনাঞ্চলের বর্জ্য, এগুলো অর্গানিক ওয়েস্টের অন্তর্ভুক্ত। মিক্সড ওয়েস্ট কোনগুলো? টেক্সটাইল, ডাইং, প্লাস্টিক, উল, চামড়া প্রভৃতি শিল্প থেকে উৎপন্ন বর্জ্য। তো এই যে সমস্ত বর্জ্যগুলো আছে, যে এনার্জি ওয়েস্ট বা ম্যাটেরিয়াল ওয়েস্ট, যেটাকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে: অর্গানিক, ইনঅর্গানিক এবং মিক্স। এই সবগুলো বর্জ্যকে আবার প্রধানত 2টি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে লিকুইড ওয়েস্ট আর একটা হচ্ছে সলিড ওয়েস্ট। লিকুইড ওয়েস্ট কোনগুলো? যে নর্দমার বর্জ্য, তারপরে হচ্ছে শিল্প কারখানা হতে নির্গত তরল, অর্ধতরল বস্তু বা কলয়েডীয় দ্রব্য প্রভৃতি কিন্তু লিকুইড ওয়েস্টের অন্তর্ভুক্ত। আর সলিড ওয়েস্ট যেগুলো, যে কৃষি, গৃহস্থালী, শিল্প, পোল্ট্রি, ডেইরি, হাসপাতাল, ক্লিনিক থেকে প্রচুর পরিমাণে কিন্তু কঠিন বা অর্ধ কঠিন বর্জ্য পদার্থ নির্গত হয়। এগুলো এই কঠিন বর্জ্যের অন্তর্ভুক্ত। তো শিক্ষার্থীরা, এরপরে আমরা যেটা দেখবো যে বর্জ্যের উৎসগুলো কি কি। হ্যাঁ, কোন কোন উৎস থেকে বর্জ্য আসতে পারে এবং সেই উৎসগুলো কিরকম আমরা একটু দেখে নিই। যে প্রধানত আসতে পারে কৃষি ক্ষেত্র থেকে। যে এখানে কি হয়, যে কি কোন ধরনের বর্জ্যগুলো আসতে পারে? পচা খাদ্য, কৃষিজাত উচ্ছিষ্ট, ক্ষতিকর বর্জ্য, পেস্টিসাইড ইত্যাদি। ইন্ডাস্ট্রি যদি বর্জ্যের উৎস হিসেবে ধরি, তাহলে ইন্ডাস্ট্রি থেকে কি ধরনের ওয়েস্টেজ গুলো আসতে পারে? যে শিল্প কারখানায় যে সমস্ত দ্রব্য উৎপন্ন হয়, সেগুলো নানা অংশ, উপজাত, কাঁচামাল, ছাই, রাসায়নিক পদার্থ ইত্যাদি। বাণিজ্যিক উৎস থেকে যে বর্জ্যগুলো আসে, সেগুলো হলো যে খাদ্য বর্জ্য, কাগজ, কাঠ, কার্ডবোর্ড, পলিথিন, মেটাল, কাঁচ, প্লাস্টিক ইত্যাদি। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসে। প্রতিষ্ঠান বলতে আমরা স্কুল, কলেজ, হাসপাতাল, সরকারি, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান বুঝে থাকি। যে এখান থেকে যে ময়লাগুলো বা বর্জ্যগুলো আসে, যে খাদ্য বর্জ্য, কাগজ, কাঠ, কার্ডবোর্ড, পলিথিন, মেটাল, কাঁচ ইত্যাদি। গৃহস্থালী থেকে যে বর্জ্যগুলো আসে, সুতা, চামড়া, কাগজ, খাদ্য বর্জ্য, কার্ডবোর্ড, ছাই, প্রসাধনী, ধাতব পদার্থ, আঙ্গিনার বর্জ্য, কাঠ, প্যাকেট, ইলেকট্রনিক্স যন্ত্রাংশ, ব্যাটারি, টায়ার, প্লাস্টিক ইত্যাদি। নির্মাণ ও ধ্বংস উৎস থেকে যেগুলো আসে, যে পাথর, সিমেন্ট, স্টিল, ইট, কাঠ ইত্যাদি।
শহুরে সেবা থেকে বিভিন্ন ধরনের বর্জ্য আসে। এগুলো কিরকম, যে রাস্তাঘাট ঝাড়ু দিয়ে যখন পরিষ্কার করা হয় তখন যে ময়লাগুলো হয় সেই সব বর্জ্য। তার এছাড়াও পার্ক, বিনোদনের স্থান, সমুদ্র সৈকত প্রভৃতি স্থান থেকে উদ্ভূত বর্জ্য। অন্যান্য প্রক্রিয়া যেমন শিল্প এলাকায় উৎপন্ন উপজাত বর্জ্য। তাহলে শিক্ষার্থীরা আমরা বর্জ্য পদার্থের উৎস এবং প্রকারভেদ সম্বন্ধে জানলাম। এবারে আমরা যেটা জানবো যে বর্জ্যের উপাদান, বর্জ্য পদার্থ যে আমরা আলোচনা করছি, এই বর্জ্যের উপাদানগুলো কি কি থাকে সেগুলো নিয়ে আমরা এখন একটু আলোচনা করব। যে বর্জ্যের উপাদানের মধ্যে উল্লেখ করা যেতে পারে সেলুলোজ, হেমিসেলুলোজ, অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন, লিগনিন, জৈব অ্যাসিড, ইথার ও অ্যালকোহল দ্রবীভূত উপাদান যেমন তেল, চর্বি, মোম, লিপিড ইত্যাদি, ফেনোলিক যৌগসমূহ এবং পানিতে দ্রবীভূত চিনি। তাহলে বর্জ্যের উপাদান কি কি হতে পারে? সেলুলোজ, হেমিসেলুলোজ, অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন, লিগনিন, জৈব অ্যাসিড, ইথার ও অ্যালকোহল দ্রবীভূত উপাদান যেমন তেল ও চর্বি, লিপিড, মোম ইত্যাদি, ফেনোলিক যৌগসমূহ, পানিতে দ্রবীভূত চিনি। পরবর্তী স্লাইডে যাই। এরপরে আমরা যেটা জানবো যে শিল্প বর্জ্য বলতে আমরা কি বুঝবো। যে শিল্প কারখানা থেকে বিভিন্ন ধরনের বর্জ্য কিন্তু পরিবেশে নিঃসৃত হয়ে পরিবেশের দূষণ ঘটায়। শিল্প থেকে উৎপন্ন সকল বর্জ্য পদার্থ সমূহকে শিল্পের দূষক বলা হয়ে থাকে। তো এই শিল্প বর্জ্যগুলো কি ধরনের হতে পারে, আমরা এবার সেগুলো একটু জানবো। যে শিল্প বর্জ্যের শ্রেণী বিভাগটা কি। এখানে সিমেন্ট শিল্প থেকে বর্জ্য আসতে পারে। কি ধরনের আসতে পারে? যে রাসায়নিক দ্রব্যের ছিটা এবং অপচয়কৃত বিভিন্ন রাসায়নিক কাঁচামাল এবং কর্মস্থলের মেঝের ময়লা, তাপীয় দূষক, এগুলো বর্জ্য আসতে পারে। সার শিল্প থেকে বিভিন্ন ধরনের রাসায়নিক সার যেমন ইউরিয়া, টিএসপি ইত্যাদি। লৌহ ও ইস্পাত শিল্প থেকে, এখান থেকে যে শৈল্পিক দূষকগুলো আসতে পারে সেগুলো হচ্ছে যে লেড ধাতু, ক্যাডমিয়াম ধাতু, কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, হাইড্রোকার্বন, তাপীয় দূষক ইত্যাদি। তাঁত শিল্প এবং সিরামিক শিল্প, এখান থেকে বালি, ক্লে, কোবাল্ট, ম্যাঙ্গানিজ ইত্যাদি। অ্যালুমিনিয়াম ধাতু শিল্প, এখানে ব্যবহৃত রাসায়নিক দ্রব্যের ছিটা এবং অপচয়কৃত বিভিন্ন রাসায়নিক কাঁচামাল, কর্মস্থলে মেঝে আবর্জনা, কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড ইত্যাদি। তেল, চর্বি ও মোম শিল্প, এখান থেকে যে দূষকগুলো আসতে পারে যে বিভিন্ন বিষাক্ত দাহ্য পদার্থ, সূক্ষ্ম কণা ও আঠা জাতীয় আবর্জনা, দুর্গন্ধ সৃষ্টিকারী পদার্থ সমূহ, মুক্ত অ্যাসিড ও রঞ্জক বাষ্প দূষক হিসেবে কাজ করে। ব্যবহৃত রাসায়নিক দ্রব্যের ছিটা, অপচয়কৃত বিভিন্ন রাসায়নিক কাঁচামাল, কর্মস্থলের মেঝের আবর্জনা ইত্যাদি। এরপরে আসি সাবান শিল্প। সাবান শিল্প থেকে যে সমস্ত দূষকগুলো আসতে পারে যে ব্যবহৃত রাসায়নিক দ্রব্যের ছিটা, বিভিন্ন রাসায়নিক দ্রব্যের কাঁচামাল, কর্মস্থলের মেঝের আবর্জনা, চর্বি, তেল ইত্যাদি। এরপরে আসে ডিটারজেন্ট শিল্প। ডিটারজেন্ট শিল্প থেকে যে দূষক পদার্থগুলো আসে, ডিটারজেন্ট, সাবান শিল্পে বিভিন্ন প্রক্রিয়াকরণ ধাপের বর্জ্য, বিভিন্ন রাসায়নিক দ্রব্যের ছিটা ইত্যাদি। এরপরে আসি চিনি ও স্টার্চ শিল্প। তো এক্ষেত্রে যেগুলো দূষক পদার্থ হিসেবে দেখা যায়, আখের ছোবড়া, রসের ছিটা, রঙিন জৈব যৌগ, ট্রাইক্যালসিয়াম ফসফেট, ধুলোবালি, আঁশ, বিভিন্ন জৈব অ্যাসিড ইত্যাদি। চামড়া শিল্প, চামড়া শিল্প থেকে যে দূষক পদার্থগুলো আসে সেগুলোর মধ্যে আমরা উল্লেখ করতে পারি প্রচুর পরিমাণে লবণ যেমন সোডিয়াম ক্লোরাইড, ধুলো, ময়লা, অদ্রবণীয় প্রোটিন, সালফাইড চুন, ক্যালসিয়াম কার্বনেট, প্রবাহী চুল, মাংস, অ্যামোনিয়া কল ও জৈব নাইট্রেট, অ্যামোনিয়াম লবণ ইত্যাদি। মন্ড ও কাগজ শিল্প, এখান থেকে যে দূষক পদার্থগুলো আসতে পারে যে কাঁচামালের লাইনিং বা আস্তরণ, শক্ত ও নরম উভয় ধরনের কাঠ, বিভিন্ন রাসায়নিক দ্রব্যাদি ইত্যাদি। পলিমার শিল্প, পলিমার শিল্প থেকে যে দূষকগুলো আসে ক্যাডমিয়াম যৌগ, ক্লোরাইড, দ্রবীভূত কঠিন পদার্থ ইত্যাদি। ফার্মাসিউটিক্যাল শিল্প, এখানে যে দূষকগুলো আসে চিকিৎসা শিল্পে যে তেজস্ক্রিয় আইসোটোপ সমূহ ব্যবহার করা হয় তাদের বর্জ্য, বিভিন্ন ধরনের বিষাক্ত জৈব পদার্থ, অ্যাসিড, ক্ষার ও ফর্মালডিহাইড, দ্রবীভূত ও প্রলম্বিত জৈব পদার্থ, ভিটামিন, অ্যাসিড, ক্ষার। এরপরে ক্লোরো অ্যালকালি শিল্প, এখান থেকে যে দূষক পদার্থগুলো আসে পারদ, বিভিন্ন রাসায়নিক দ্রব্যের ছিটা, কর্মস্থলে মেঝের আবর্জনা, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, হাইড্রোজেন ও ক্লোরিন গ্যাস ইত্যাদি।
তেজস্ক্রিয়তা ও নিউক্লিয়ার রিঅ্যাক্টর শিল্প, এখান থেকে যে দূষক পদার্থগুলো পরিবেশে মুক্ত হতে পারে, যে নিউক্লিয়ার প্লান্টে যে জ্বালানি বর্জ্য পদার্থ হিসেবে নির্গত হয়, সেগুলো হলো যে প্লুটোনিয়াম, সিজিয়ামের মতো মারাত্মক সব তেজস্ক্রিয় দ্রব্য। নিউক্লিয়ার প্লান্টে যে জ্বালানি বর্জ্য পদার্থ হিসেবে নির্গত হয় প্লুটোনিয়াম, সিজিয়ামের মতো মারাত্মক তেজস্ক্রিয় পদার্থগুলো। ফিশন ও ফিউশন নিউক্লিয়ার প্রযুক্তির সাহায্যে বিদ্যুৎ উৎপাদনকালে রেডিয়াম, রেডন, থোরন ইত্যাদি তেজস্ক্রিয় পদার্থ, চিকিৎসা, শিল্প, কৃষি ও গবেষণায় তেজস্ক্রিয় আইসোটোপ সমূহ। তাহলে শিল্প বর্জ্যের শ্রেণী বিভাগটাও আমরা দেখলাম যে এখানে বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন শিল্প থেকে বিভিন্নভাবে বিভিন্ন দূষক পদার্থ পরিবেশে মুক্ত হয়ে পরিবেশকে কিন্তু দূষিত করতে পারে। তো এই যে বর্জ্য শোধন প্রক্রিয়াজাতকরণ করা হবে, এই বর্জ্য শোধন প্রক্রিয়াজাতকরণের উদ্দেশ্যগুলো কি হতে পারে আমরা সেটাই এখন একটু জেনে নিই। যে বর্জ্য পদার্থে জৈব উপাদান যতদূর সম্ভব কমিয়ে দেওয়া, ভূগর্ভস্থ ও ভূপৃষ্ঠীয় পানি যাতে দূষিত হতে না পারে, বিষাক্ত ধাতব যৌগ অপসারণ করা, রোগ সৃষ্টিকারী ও প্যারাসাইটিক জীবাণুদের নিষ্ক্রিয় ও অপসারণ করা, যেসব পদার্থ সহজে বায়োডিগ্রেড করা যায় না অথবা বিষাক্ত সেগুলো অপসারণ করা। তাহলে বর্জ্য প্রক্রিয়াজাতকরণের উদ্দেশ্য কি কি হতে পারে? যে বর্জ্য পদার্থে জৈব উপাদান যতদূর সম্ভব কমিয়ে দেওয়া, ভূগর্ভস্থ ও ভূপৃষ্ঠীয় পানি যাতে দূষিত না হতে পারে, বিষাক্ত ধাতব যৌগ অপসারণ করা, রোগ সৃষ্টিকারী ও প্যারাসাইটিক জীবাণুদের নিষ্ক্রিয় ও অপসারণ করা, যেসব পদার্থ সহজে বায়োডিগ্রেড করা যায় না অথবা বিষাক্ত সেগুলোকে অপসারণ করা। শিক্ষার্থীরা, এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে তরল বর্জ্যের জৈবিক শোধন। হ্যাঁ, এটা কিভাবে হয় আমরা এটা একটু জানবো। যে তরল বর্জ্যে কিন্তু প্রচুর পরিমাণে কঠিন দ্রবীভূত বস্তু, কলয়েডাল দ্রবণ এবং ভাসমান বিভিন্ন বস্তু উপস্থিত থাকে। তো জৈবিক প্রক্রিয়ার পূর্বেই এই সকল বস্তুগুলো অপসারণ করে ফেলা হয়। তো এজন্য কতগুলো ধাপ অনুসরণ করা হয়। তার মধ্যে এই তরল বর্জ্যের যে জৈবিক শোধনটা, এটা প্রধানত মানে 3টা ধাপের মাধ্যমে করা হয়ে থাকে। বলা হচ্ছে যে প্রাথমিক শোধন, মাধ্যমিক শোধন এবং হচ্ছে টারশিয়ারি শোধন। প্রাথমিক শোধন, মাধ্যমিক শোধন এবং টারশিয়ারি শোধন। তো প্রাথমিক শোধন যেটা, এটা আবার কতগুলো ধাপের মাধ্যমে হয়ে থাকে। সে ধাপের মাধ্যমে হয়ে থাকে, সে ধাপগুলো আমরা এবার একটু জানবো। যে প্রথম ধাপে কি করা হয়? প্রথম ধাপে এই যে ময়লা পানিগুলো আছে, সে ময়লা পানিকে ধারাবাহিকভাবে মানে একটা সরু ছিদ্রযুক্ত ছাঁকনিযুক্ত স্ক্রিনিং চেম্বারের মধ্য দিয়ে চালনা করা হয়। প্রথম ধাপে এই বর্জ্য পদার্থযুক্ত ময়লা পানিকে সরু ছিদ্রযুক্ত ছাঁকনিযুক্ত একটা স্ক্রিনিং চেম্বারের মধ্য দিয়ে চালনা করা হয়। এর ফলে কি হয়? এর ফলে যে ভাসমান বর্জ্য পদার্থগুলো আছে সেগুলো কিন্তু আলাদা হয়ে যায়। দ্বিতীয় ধাপে যে কি করা হয়? দ্বিতীয় ধাপে এই স্ক্রিনিং চেম্বারের পর যে ময়লা পানিটা, এই ময়লা পানিকে ধারাবাহিকভাবে কয়েকটি বড় পাথর কণা, ইটের টুকরা ও বালিযুক্ত গ্রিড চেম্বারের মধ্য দিয়ে চালনা করা হয়। তো এর ফলে কি হয়? যখন এই বড় পাথর কণা, ইটের টুকরা এবং বালিযুক্ত গ্রিড চেম্বারের মধ্য দিয়ে প্রবাহিত করা হবে, তখন কি হয়? যে মোটা দানার যে কণাগুলো আছে সেই কণাগুলো কিন্তু অপসারিত হয়ে যায়। তৃতীয় ধাপে এই মোটা দানার পদার্থগুলো দূরীভূত হওয়ার পর পরিষ্কার পানিটা চেম্বার থেকে বের হয়ে আসে। এরপরও কিন্তু এই পানিতে প্রচুর পরিমাণে সূক্ষ্ম কণা উপস্থিত থাকে। তো এই সকল সূক্ষ্ম বস্তুকণা অপসারণ করার জন্য এইবার এই পানিকে একটা বড় আকারের ট্যাঙ্কে স্থানান্তরিত করা হয় এবং এই দ্রবীভূত বস্তুকণাগুলো কিরকম তার উপর ভিত্তি করে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত স্থির করে রেখে দেওয়া হয়। এই ধরনের ট্যাঙ্কে সেডিমেন্টেশন ট্যাঙ্ক বলা হয়ে থাকে। আচ্ছা, এখানে যখন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত স্থির করে রেখে দেওয়া হয়, তখন কি হয়? যে হালকা যে বস্তুগুলো, কণাগুলো আছে, যেমন তেল, চর্বি, ঘাস, এগুলো কি উপরের স্তরে ভাসতে থাকে এবং যে ভারী কণাগুলো আছে সে ভারী কণাগুলো নিচে তলান হিসাবে জমা হয়ে যায়। কখনো কখনো এই যে ভাসমান প্রক্রিয়া, এই ভাসমান প্রক্রিয়াটাকে আরো দ্রুত করার জন্য এর সাথে বিভিন্ন ধরনের ইমালসিফাইং বা ফোমিং বস্তু প্রয়োগ করা হয়, যাতে করে এই বাতাসের সাহায্যে বিভিন্ন বস্তু কণাকে উপরের স্তরে ভেসে থাকতে সাহায্য করে। তো একে ফোর্থ ফ্লোটেশন বলা হয়ে থাকে।
আবার কোনো কোনো সময় যে ভারী বস্তু কণাগুলোর তলানিকরণ, এই ভারী বস্তু কণাগুলো তলানিকরণকে দ্রুত করার জন্য লৌহজাত দ্রবণ, লৌহজাত লবণ, অ্যালুমিনিয়াম, সিলিকা এগুলো যোগ করা হয়। এরপর এই শোধিত পানি সেকেন্ডারি শোধনের জন্য স্থানান্তর করা হয়। তাহলে তরল বর্জ্যের জৈবিক শোধন 3টা পর্যায়ে করা হয়ে থাকে: প্রাথমিক শোধন, মাধ্যমিক শোধন এবং টারশিয়ারি শোধন। প্রাথমিক শোধন আবার কয়েকটা ধাপে করা হয়ে থাকে। কি করা হয়? প্রথমে এই বর্জ্য পদার্থযুক্ত ময়লা পানিকে প্রথমে সরু ছিদ্রযুক্ত একটা ছাঁকনি দিয়ে স্ক্রিনিং চেম্বারের মধ্য দিয়ে চালনা করা হয়। এর ফলে যে ভাসমান বর্জ্য পদার্থগুলো আছে সেগুলো পৃথক হয়ে যায়। দ্বিতীয় ধাপে এই স্ক্রিনিং চেম্বারের পর ময়লা পানিটাকে ধারাবাহিকভাবে কয়েকটা বড় পাথরকণা, ইটের টুকরা ও বালিযুক্ত গ্রিড চেম্বারের মধ্য দিয়ে প্রবাহিত করা হয়। এর ফলে কি হয়? এর ফলে মোটা দানার যে কণাগুলো, সেই কণাগুলো অপসারিত হয়ে যায়। এরপরে এই মোটা দানার পদার্থগুলো দূরীভূত হয়ে যাওয়ার পরেও কিন্তু এই যে পানিতে প্রচুর পরিমাণে কিন্তু সূক্ষ্ম কণা, সূক্ষ্ম বস্তু কণা বর্জ্য হিসেবে উপস্থিত থেকে যায়। তো এইবার এইগুলোকে দূর করার জন্য একটা বড় আকৃতির ট্যাঙ্কে পানিটাকে একটা নির্দিষ্ট সময়ের জন্য স্থির রাখা হয়। এই ধরনের ট্যাঙ্কে বলা হচ্ছে সেডিমেন্টেশন ট্যাঙ্ক। তো এই সময় হালকা যে বস্তু কণাগুলো আছে, যেমন ঘাস, তেল, চর্বি, এগুলো উপরের স্তরে ভাসতে থাকে এবং ভারী কণাগুলো নিচে তলানি হিসেবে জমা পড়ে যায়। কখনো কখনো এই যে ভাসমান প্রক্রিয়াটা, এটাকে ত্বরান্বিত করার জন্য বিভিন্ন ধরনের ইমালসিফাইং বা ফোমিং বস্তু যোগ করা হয়, যেগুলো বাতাসের সাহায্যে বিভিন্ন বস্তু কণাকে উপরের স্তরে ভাসমান রাখতে সাহায্য করে। আর যে এটাকে বলা হয় পোর্ট ফ্লোটেশন। আর কখনো কখনো এই যে ভারী বস্তু কণার যে তলানিকরণ, এটাকে দ্রুত করার জন্য বিভিন্ন লৌহজাত লবণ, অ্যালুমিনিয়াম, সিলিকা প্রভৃতি যোগ করা হয়। তারপর এই শোষিত পানি সেকেন্ডারি শোধনের জন্য স্থানান্তর করা হয়। তাহলে প্রাথমিক শোধনটা আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি শিক্ষার্থীরা। এরপরে চলে যাই মাধ্যমিক শোধন। মাধ্যমিক শোধন, প্রাথমিক শোধনটা আমরা 3টা ধাপে করলাম: ধাপ 1, ধাপ 2, ধাপ 3। শিক্ষার্থীরা, প্রাথমিক শোধনের পরে আমরা এবার মাধ্যমিক শোধনটা কিরকম হয়ে থাকে সেটা একটু জানবো। যে মাধ্যমিক শোধনে এসে কি করা হয়, যে এটি বায়োলজিক্যাল শোধন, যা অ্যাক্টিভেটেড স্লাগ, ট্রিকিং ফিল্টার, অক্সিডেশন পুকুর এবং পচানোর ক্ষমতা সম্পন্ন ব্যাকটেরিয়া এবং ছত্রাকের মাধ্যমে সম্পন্ন করা হয়। তো প্রাথমিক শোধন করার পরেও পানিতে প্রচুর পরিমাণে কিন্তু সূক্ষ্ম জৈব কণা, বস্তু কণা এবং বর্জ্য মিশে থাকে। সেজন্য এই ময়লা পানিকে সেকেন্ডারি শোধন করতে হয়। তো সেকেন্ডারি শোধন দুই ভাবে করা যায়, একটা হচ্ছে বায়বীয় শোধন, আরটা হচ্ছে অবায়বীয় শোধন। তাহলে সেকেন্ডারি শোধন বা মাধ্যমিক শোধন দুই ভাবে করা যায়: বায়বীয় শোধন এবং অবায়বীয় শোধন। বায়বীয় শোধনটা কিরকম? যে বায়বীয় শোধনে কিন্তু অক্সিজেনের উপস্থিতিতে এই বস্তু কণাগুলোকে জৈব বিশ্লিষ্ট করা হয়। তো অণুজীব সমূহের দ্রুত বৃদ্ধি এবং বিভাজনের জন্য বিশেষ ধরনের একটা ফিল্টার বা ট্যাঙ্ক ব্যবহার করা হয়। এ সময় এই অণুজীবের বৃদ্ধির জন্য তাপমাত্রা এবং অক্সিজেন কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যদি তাপমাত্রা কমে যায় তাহলে অণুজীবের বৃদ্ধিটা ব্যাহত হয় এবং অক্সিজেনবিহীন অবস্থায় বায়বীয় শোধনের বিঘ্ন ঘটে। কাজেই দেখা যাচ্ছে যেখানে তাপমাত্রা এবং অক্সিজেনের উপস্থিতি খুব গুরুত্বপূর্ণ দুটো বিষয়। তো বায়বীয় শোধনের জন্য ট্রিকলিং ফিল্টার এবং অক্সিডেশন পুকুরের প্রয়োজন হয়। ট্রিকলিং ফিল্টারটা আমরা এখন একটু জানি যে ট্রিকলিং ফিল্টারটা কিভাবে কাজ করে। এটা একটা ছিদ্রযুক্ত প্লেট, যার উপরে ছোট ছোট পাথরের টুকরা ও বালির সমন্বয়ে কয়েক স্তরে সজ্জিত বিশেষ ধরনের একটা ফিল্টার বিশেষ। এটা ময়লা পানিকে এই ফিল্টারের উপর ছড়িয়ে দেওয়া হয় এবং পানিটা ধীরে 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 নিচের দিকে নামতে থাকে। পানি যখন নিচের দিকে নামতে থাকে তখন ফিল্টারের বিভিন্ন স্থানে এবং পাথরকণা সংলগ্ন অণুজীবগুলো বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে এই ময়লা পানির বিভিন্ন যে জৈব বস্তু কণাগুলো আছে সেগুলোকে ভেঙে পুষ্টি গ্রহণ করে, ফলে অণুজীবের বৃদ্ধিটা ত্বরান্বিত হয়। পাথরকণা ও বালির মধ্যে অণুজীবের দ্রুত বৃদ্ধির ফলে ফিল্টারের ওপরের দিকে যেখানে সূর্যালোকিত স্থান, সেখানে ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, ডায়াটম ইত্যাদি প্রচুর পরিমাণে জন্মে এবং নিচের দিকে ছত্রাক, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া এবং কিছু মৃত বা অর্ধমৃত ক্ষুদ্র প্রাণী ও জৈব বস্তুকণা পাওয়া যায়। ট্রিকলিং ফিল্টারে শোধনকৃত ময়লা পানিকে আরো জারণের জন্য এবার এটাকে অক্সিডেশন পন্ডে প্রবাহিত করানো হয়। তাহলে ট্রিকলিং ফিল্টারটা আমরা জানলাম যে
এটা একটা ছোট ছিদ্রযুক্ত প্লেট যার উপরে ছোট ছোট পাথরের টুকরো ও বালির সমন্বয়ে কয়েক স্তরে সজ্জিত বিশেষ ধরনের একটা এটা ফিল্টার। ময়লা পানিকে এই ফিল্টারের মধ্য দিয়ে যখন চালনা করা হয় বা ছড়িয়ে দেওয়া হয় তখন এই পানি ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকে। পানি যখন নিচের দিকে নামতে থাকে তখন ফিল্টারের বিভিন্ন স্থানে এবং পাথর কণা সংলগ্ন অণুজীবগুলো বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে এই ময়লা পানির বিভিন্ন জৈব বস্তুকণাকে ভেঙে পুষ্টি গ্রহণ করে, ফলে অণুজীবের বৃদ্ধি ত্বরান্বিত হয়। পাথর কণা ও বালির মধ্যে অণুজীবের দ্রুত বৃদ্ধির ফলে ফিল্টারের ওপরের দিকে যে সূর্যালোকিত স্থান থাকে সেখানে বিভিন্ন ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, ডায়াটম এগুলো প্রচুর পরিমাণে জন্মে এবং নিচের স্তরে ছত্রাক, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া এবং কিছু মৃত বা অর্ধমৃত ক্ষুদ্র প্রাণী ও জৈব বস্তুকণা পাওয়া যায়। ট্রিকলিং ফিল্টারে শোধনকৃত এই ময়লা পানিকে আরো জারণের জন্য এবার অক্সিডেশন পন্ডে স্থানান্তরিত করা হয় বা প্রবাহিত করানো হয়। আচ্ছা, এবার এই অক্সিডেশন পন্ডটা আমরা একটু জানবো যে অক্সিডেশন পন্ডে এসে কি হয় এটা আমরা একটু জেনে নিই। যে এই যে অক্সিডেশন পুকুর বা অক্সিডেশন পন্ড এটাকে এয়ারেশন ট্যাঙ্কও বলা হয়ে থাকে। তো এক্ষেত্রে সরু নল দিয়ে একটা বড় ট্যাঙ্কে পানি প্রবাহিত করা হয় যাতে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের অণুজীব উপস্থিত থাকে। এই ট্যাঙ্কে ময়লা পানির সাথে অ্যাক্টিভেটেড স্লাজ মিশ্রিত করা হয়। অ্যাক্টিভেটেড স্লাজটা কি? অ্যাক্টিভেটেড স্লাজ হলো ময়লা পানির তলানির ফলে অণুজীবের বিশেষ ধরনের যৌগের তরল বা অর্ধতরল মিশ্রণ। এতে রোগ সৃষ্টিকারী জীবাণুও থেকে যেতে পারে। অ্যাক্টিভেটেড স্লাজ হিসেবে সাধারণত বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ছত্রাক ব্যবহৃত হয়ে থাকে। তো এই অ্যাক্টিভেটেড স্লাজ সিস্টেমে শোধনের পর ময়লা পানিকে অন্য একটা বড় ট্যাঙ্কে প্রবাহিত করা হয়। এখানে অ্যাক্টিভেটেড স্লাজ এবং অন্যান্য যে পার্টিকেল গুলো আছে সেই পার্টিকেল গুলো ধীরে 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 তলদেশে জমা হতে থাকে এবং উপরের স্বচ্ছ তরল পরবর্তী শোধনের জন্য বাইরে প্রবাহিত করা হয়, যেটা টারশিয়ারি শোধনে প্রয়োগ করা হয়। তাহলে বায়বীয় শোধন আমরা দেখলাম যে বায়বীয় শোধনের জন্য ট্রিকলিং ফিল্টার এবং অক্সিডেশন পুকুরের প্রয়োজন পড়ে। এবারে আমরা জানবো যে অবায়বীয় শোধনটা কিরকম, এটা আমরা একটু জানবো। যে এক্ষেত্রে অক্সিজেন বিহীন বা অক্সিজেনের ঘাটতি পরিবেশে কিন্তু জৈব বস্তুকে বিশ্লিষ্ট বা সরল দ্রব্যে রূপান্তরিত করা হয়। তো হেটারোট্রপিক যে অণুজীবগুলো, এই অণুজীবগুলো প্রোটিন, কার্বোহাইড্রেট, চর্বি, সেলুলোজ, কাষ্ঠল উপাদান, ফেনল এবং অন্যান্য যে জটিল যৌগগুলো আছে সেগুলোকে অবায়বীয় শোধনের মাধ্যমে ভেঙে ফেলে। এ ধরনের শোধনের ফলে উপজাত হিসেবে বিভিন্ন অর্গানিক অ্যাসিড, অ্যালকোহল পাওয়া যায়। এক্ষেত্রে কি করা হয়? এক্ষেত্রে বড় একটা সেপটিক ট্যাঙ্ক ব্যবহার করা হয় যার তলদেশটা ফানেল বা কার্ভের মতো, অর্থাৎ একটু বাঁকা। এই ময়লা পানি সরবরাহ করার পর স্লাজগুলো ধীরে ধীরে তলদেশে জমা হয়ে যায় এবং উপরের দিকে একটি কঠিন বা অর্ধকঠিন পুরু স্তরের সৃষ্টি হয়। ফলে বাতাসের অক্সিজেনের সাথে তলদেশের স্লাজগুলোর মধ্যবর্তী অঞ্চলে যে পানি ট্যাঙ্কের বাইরে বের করে আনা হয় এবং তলদেশের স্লাজগুলো সেপটিক ট্যাঙ্কে তলানি হিসেবে জমা থাকে। এই পরিশোধিত পানিকে পরবর্তীতে টারশিয়ারি শোধনের জন্য স্থানান্তরিত করা হয়। তাহলে অবায়বীয় শোধনটা আমরা কেমন দেখলাম? যে এক্ষেত্রে অক্সিজেন বিহীন বা অক্সিজেন ঘাটতি পরিবেশে জৈব বস্তুকে বিশ্লিষ্ট বা সরল দ্রব্যে রূপান্তরিত করা হয়। হেটারোট্রপিক যে অণুজীবগুলো আছে তারা সেই অণুজীবগুলো প্রোটিন, কার্বোহাইড্রেট, চর্বি, সেলুলোজ, কাষ্ঠল উপাদান, ফেনল এবং অন্যান্য জটিল যৌগকে অবায়বীয় শোধনের মাধ্যমে ভেঙে ফেলে। এ ধরনের শোধনের ফলে উপজাত হিসেবে বিভিন্ন অর্গানিক অ্যাসিড, অ্যালকোহল পাওয়া যায়। এক্ষেত্রে একটা বড় সেপটিক ট্যাঙ্ক ব্যবহার করা হয় যার তলদেশটা ফানেল বা কার্ভের ন্যায়। ময়লা পানি সরবরাহ করার পর স্লাজগুলো ধীরে ধীরে তলদেশে জমা হয় এবং উপরের দিকে একটা কঠিন বা অর্ধকঠিন পুরু স্তরের সৃষ্টি হয়। ফলে বাতাসের অক্সিজেনের সাথে তলদেশের স্লাজগুলোর পর মধ্যবর্তী অঞ্চলের পানি ট্যাঙ্কের বাইরে বের করে আনা হয় এবং তলদেশের স্লাজগুলো সেপটিক ট্যাঙ্কে তলানি হিসেবে জমা থাকে। এই পরিশোধিত পানিকে পরবর্তীতে টারশিয়ারি শোধনের জন্য স্থানান্তরিত করা হয়। এইবারে আসি টারশিয়ারি শোধন। এইটা কেমন? টারশিয়ারি শোধনটা আমরা এবার একটু জানবো। যে টারশিয়ারি শোধনে এই যে প্রাইমারি এবং সেকেন্ডারি শোধনের মাধ্যমে যে ময়লা পানিতে অবাঞ্ছিত অধিকাংশ জৈব বস্তু বিশ্লিষ্ট হয়ে যায়। প্রাইমারি এবং সেকেন্ডারি শোধনের পর এই ময়লা পানিতে অবস্থিত অধিকাংশ যে অবাঞ্ছিত জৈব বস্তুগুলো ছিল সেগুলো কিন্তু বিশ্লিষ্ট হয়ে যায়।
কিন্তু এই পরিশোধিত পানিতে প্রচুর পরিমাণে নাইট্রেট, ফসফেট, অ্যামোনিয়াম লবণ উপস্থিত থাকে। তো এই উপাদানগুলো পানির সাথে মিশে ইউট্রফিকেশন ঘটায়। টারশিয়ারি শোধনে মূলত এই পরিশোধিত পানির ইউট্রফিকেশনটাকে রোধ করা হয়। ইউট্রফিকেশনটাকে মূলত রোধ করার জন্যই টারশিয়ারি শোধনটা করা হয়ে থাকে। এজন্য পানিকে কিছু সময়ের জন্য বিশেষ ধরনের একটা পুকুর, যেটাকে বায়োলজিক্যাল পুকুর বা বায়োলজিক্যাল পন্ড বলা হচ্ছে, সেটাতে রাখা হয়। এরপর পানিকে ক্লোরিনেশনের মাধ্যমে পানিতে অবস্থিত বিভিন্ন জীবাণুকে সাফ করা হয়। অতঃপর এই যে পরিষ্কার পানিটা, এই পরিষ্কার পানিকে স্বাভাবিক পুকুর, নদী, খাল ইত্যাদিতে স্থানান্তরিত করা হয়। তাহলে শিক্ষার্থীরা, আমরা নিশ্চয়ই তরল পদার্থের যে শোধন পদ্ধতি, সেটা নিশ্চয়ই আমরা তরল বর্জ্যের যে জৈবিক শোধন পদ্ধতি, সেটা নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি। আমরা আরেকবার একটু দেখে নিই। তরল বর্জ্যের জৈবিক শোধন, এটা কি বললাম, যে তরল বর্জ্যে প্রচুর পরিমাণে কঠিন পদার্থ, দ্রবীভূত বস্তু, কলাইডাল দ্রবণ, ভাসমান বস্তু ইত্যাদি উপস্থিত থাকে। তো এই জন্য জৈবিক প্রক্রিয়া প্রথমে এই বস্তুগুলোকে অপসারণ করে নেওয়া হয়। আর এটা 3টা ধাপে করা হয়: প্রাথমিক শোধন, মাধ্যমিক শোধন এবং টারশিয়ারি শোধন। প্রাথমিক শোধনে কি করা হয়েছে? প্রাথমিক শোধন আবার 3টা ধাপে করা হয়েছে। যে প্রথম ধাপে একটা সরু ছিদ্রযুক্ত ছাঁকনি দিয়ে স্ক্রিনিং চেম্বারের মধ্য দিয়ে এই পানিকে চালনা করা হয়। এর ফলে যে ভাসমান বর্জ্যগুলো আছে, সেই ভাসমান বর্জ্যগুলো আটকে যায় বা পৃথক হয়ে যায়। এরপর এই স্ক্রিনিং চেম্বারের এই ময়লা পানিকে ধারাবাহিকভাবে কতগুলো বড় পাথরের কণা, তারপরে বড় ইটের টুকরা এবং বালিযুক্ত গ্রিড চেম্বারের মধ্য দিয়ে প্রবাহিত করা হয়। ফলে এই যে মোটা দানার কণাগুলো, এগুলো কিন্তু অপসারিত হয়ে যায়। এরপরে তৃতীয় ধাপে মোটা দানার পদার্থগুলো দ্রবীভূত হওয়ার পর পরিষ্কার পানি চেম্বার থেকে বের হয়ে আসে, কিন্তু এতেও কিন্তু তখনও প্রচুর পরিমাণে সূক্ষ্ম বস্তুকণা উপস্থিত থাকে। এই সকল সূক্ষ্ম বস্তুকণাগুলো অপসারণ করার জন্য এই পানিকে একটা বৃহদাকার ট্যাঙ্কে স্থানান্তর করে সেখানে একটা নির্দিষ্ট সময়ের জন্য এটাকে স্থির রাখা হয়। এই ট্যাঙ্কে বলা হচ্ছে সেডিমেন্টেশন ট্যাঙ্ক। এই ট্যাঙ্কে যখন পানিকে স্থির করে রাখা হয়, তখন বিভিন্ন হালকা বস্তু যেমন তেল, চর্বি, ঘাস এগুলো উপরের স্তরে ভাসতে থাকে এবং ভারী কণাগুলো নিচে তলানি হিসেবে জমা পড়ে যায়। এই ভাসমান প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য ট্যাঙ্কে বিভিন্ন ধরনের ইমালসিফাইং বা ফোমিং বস্তু প্রয়োগ করা যেতে পারে। তাহলে এই যে বাতাসের সাহায্যে বিভিন্ন বস্তুকণাকে উপরে ভাসমান রাখতে এটা সাহায্য করে। আর হচ্ছে কখনো কখনো এই যে ভারী বস্তু কণাগুলো আছে, এগুলো তলানিকরণ দ্রুত করার জন্য লৌহজাত লবণ, অ্যালুমিনিয়াম, সিলিকা এগুলো প্রয়োগ করা হয়। এরপর এই যে শোধিত পানিটা, এই শোধিত পানিকে সেকেন্ডারি শোধনের জন্য স্থানান্তর করা হয়। তো সেকেন্ডারি শোধন আবার দুই ভাবে করা যায়। একটা হচ্ছে বায়বীয় শোধন, আর একটা হচ্ছে অবায়বীয় শোধন। বায়বীয় শোধন কোনটা আমরা দেখলাম, যে এই প্রক্রিয়ায় অক্সিজেনের উপস্থিতিতে কিন্তু বস্তু কণাগুলোকে জৈব বিশ্লিষ্ট করা হয়ে থাকে। তো এক্ষেত্রে তাপমাত্রা এবং অক্সিজেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যদি তাপমাত্রা কম হয় তাহলে অণুজীবগুলোর বৃদ্ধি ব্যাহত হবে এবং অক্সিজেন বিহীন অবস্থা বায়বীয় শোধনে বিঘ্ন ঘটাবে। তো বায়বীয় শোধনের জন্য ট্রিকলিং ফিল্টার এবং অক্সিডেশন পুকুরের প্রয়োজন হয়। ট্রিকলিং ফিল্টারে এসে কি হয়, যে ট্রিকলিং ফিল্টার হলো যে একটা ছিদ্রযুক্ত প্লেট, যার উপর ছোট ছোট পাথরের টুকরা ও বালির সমন্বয়ে কয়েক স্তরে সজ্জিত। এটা একটা ফিল্টার। ময়লা পানিকে যখন এর ভেতর দিয়ে ছড়িয়ে দেওয়া হয় এবং পানি ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকে, তখন এই ফিল্টারের বিভিন্ন স্থানে এবং পাথর কণা সংলগ্ন অণুজীবগুলো বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে ময়লা পানির বিভিন্ন যে জৈব বস্তু কণাগুলো আছে সেগুলোকে ভেঙে পুষ্টি গ্রহণ করে। ফলে অণুজীবের বৃদ্ধিটা ত্বরান্বিত হয়। পাথর কণা এবং বালির মধ্যে অণুজীবের দ্রুত বৃদ্ধির ফলে ফিল্টারের উপরের দিকে যে সূর্যালোকিত স্থান থাকে, সেখানে ব্যাকটেরিয়া, নীরব সবুজ শৈবাল, ডায়াটম এগুলো প্রচুর পরিমাণে জন্মে এবং নিচের স্তরে ছত্রাক, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া এবং কিছু মৃত বা অর্ধমৃত ক্ষুদ্র প্রাণী ও জৈব বস্তুকণা পাওয়া যায়। তো এই ট্রিকলিং ফিল্টারে শোধনকৃত ময়লা পানিকে আরো জারণের জন্য এবার এটাকে অক্সিডেশন পন্ডে স্থানান্তর করা হয়। অক্সিডেশন পন্ডে এসে কি হয়, যে অক্সিডেশন পন্ডে এসে সরু নল দিয়ে একটা বড় ট্যাঙ্কে পানি প্রবাহিত করা হয়, যাতে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের অণুজীব উপস্থিত থাকে। এই ট্যাঙ্কে ময়লা পানির সাথে অ্যাক্টিভেটেড স্লাজ মিশ্রিত করা হয়ে থাকে। তো এই অ্যাক্টিভেটেড স্লাজ সিস্টেমে শোধনের পর ময়লা পানিকে অন্য একটা বড় ট্যাঙ্কে প্রবাহিত করা হয়। এখানে অ্যাক্টিভেটেড স্লাজ এবং অন্যান্য যে পার্টিকেল বস্তুগুলো আছে সেগুলো ধীরে ধীরে তলদেশে জমা হতে থাকে এবং উপরে যে স্বচ্ছ তরল সেটা পরবর্তী শোধনের জন্য বাইরে প্রবাহিত করা হয়, যেটা টারশিয়ারি শোধনে প্রয়োগ করা হয়।
এটা ছিল বায়বীয় শোধন। আর অবায়বীয় শোধনের ক্ষেত্রে কি হয়, যে এখানে অক্সিজেন বিহীন পরিবেশে জৈব বস্তুকে বিশ্লিষ্ট করা হয়ে থাকে। হেটারোট্রপিক অণুজীবগুলো প্রোটিন, কার্বোহাইড্রেট, চর্বি, সেলুলোজ, কাষ্ঠল উপাদান, ফেনল এবং অন্যান্য যে জটিল যৌগগুলো আছে সেগুলো অবায়বীয় শোধনের মাধ্যমে ভেঙে ফেলে। এ ধরনের শোধনের ফলে বিভিন্ন ধরনের অর্গানিক অ্যাসিড, অ্যালকোহল এগুলো পাওয়া যায়। তো এক্ষেত্রে একটা বড় সেপটিক ট্যাঙ্ক ব্যবহার করা হয়, যার তলদেশটা একটু বাঁকানো হয় ফানেল বা কার্ভের মতো। তো ময়লা পানি সরবরাহ করার পর এই স্লাজগুলো ধীরে ধীরে তলদেশে জমা হয় এবং ওপরের দিকে কঠিন বা অর্ধ কঠিন পুরো স্তরের সৃষ্টি হয়। ফলে বাতাসের অক্সিজেনের সাথে তলদেশের স্লাজগুলোর পরমধ্যবর্তী অঞ্চলে যে পানি ট্যাঙ্কের বাইরে বের করে আনা হয় এবং তলদেশের যে স্লাজগুলো এগুলো সেপটিক ট্যাঙ্কে তলানি হিসেবে জমা থাকে। এই পরিশোধিত পানিকে পরবর্তীতে টারশিয়ারি শোধনের জন্য স্থানান্তর করা হয়। তাহলে বায়বীয় পদ্ধতি এবং বায়বীয় শোধন এবং অবায়বীয় শোধনের মাধ্যমে মাধ্যমিক শোধনটা সম্পন্ন করা হয় এবং এরপরে টারশিয়ারি শোধন করা হয়। তো টারশিয়ারি শোধনটা কেমন, যে প্রাইমারি এবং সেকেন্ডারি শোধনের মাধ্যমে ময়লা পানিতে সাধারণত যে যে জৈব বস্তু বর্জ্য বস্তুকণাগুলো থাকে সেগুলো বেশিরভাগই কিন্তু দূর হয়ে যায়। তো এই পরিশোধিত পানিতে প্রচুর পরিমাণে নাইট্রেট, ফসফেট, অ্যামোনিয়াম লবণ থাকে। এই উপাদানগুলো পানির সাথে মিশে ইউট্রফিকেশন ঘটায়। টারশিয়ারি শোধনে মূলত পরিশোধিত পানির ইউট্রফিকেশনটাকে রোধ করা হয়। তো এক্ষেত্রে পানিকে কিছু সময়ের জন্য একটা বড় পন্ডে রাখা হয় এবং ক্লোরিনেশনের মাধ্যমে পানিতে অবস্থিত বিভিন্ন জীবাণু সাফ করা হয়। অতঃপর এই যে পরিশোধিত পানিটাকে স্বাভাবিক পুকুর, নদী, খাল ইত্যাদিতে স্থানান্তরিত করা হয়। তাহলে এই ছিল তরল বর্জ্যের জৈবিক শোধন। এর পরবর্তীতে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অ্যাক্টিভেটেড স্লাজ প্রসেস বা সক্রিয় কাদা পদ্ধতি। এটা কি, যে শিল্প বর্জ্য পানি বা পৌর প্রণালী বর্জ্য পানির পরিশোধনকালে কতিপয় জৈব পদার্থ জীবাণুতে সংশ্লেষিত হয়। ফলে জীবাণু কোষের বৃদ্ধি ঘটে এবং এগুলো পানিতে প্রলম্বিত অবস্থায় থাকে। এই জীবাণু ঘটিত জেলির মতো পদার্থই হলো অ্যাক্টিভেটেড স্লাজ বা সক্রিয় কাদা। তো এই সক্রিয় কাদা পদ্ধতির কর্মকৌশলটা কিরকম, যে প্রচলিত যে জৈব রাসায়নিক জারণ পদ্ধতিগুলো রয়েছে তার মধ্যে এই পদ্ধতিটা কিন্তু বহুমুখী। তো দ্রবীভূত, কলয়েডীয়, প্রলম্বিত, কঠিন পদার্থযুক্ত বর্জ্য পানি এই পদ্ধতিতে শোধন করা সম্ভব। পৌর পয়ঃপ্রণালী বা শিল্প বর্জ্য পানি উভয়কেই কিন্তু এই পদ্ধতিতে পরিশোধন করা যায়। তো প্রাথমিক পরিশোধনের পর প্রাপ্ত যে পানিটা পাওয়া যায় সেটা পানিটা বিক্রিয়ার চৌবাচ্চায় জমা করা হয়। পরে ওই পানিতে বায়ু প্রবাহিত করা হয় এবং পানিতে সবাত অণুজীব ভাসমান অবস্থায় রাখা হয়। ট্যাঙ্কের পানি অনবরত নাড়ানো হয় যাতে করে এই সবাত অণুজীবের সঙ্গে পানির জৈব পদার্থের সংস্পর্শটা ভালো হয়। সবাত জীবাণুঘটিত উদ্ভিদ ও শৈবাল বর্জ্য পানির জৈব পদার্থকে জৈবজারণ প্রক্রিয়ায় বিয়োজিত করে ফেলে, করে কার্বন ডাই অক্সাইড এবং পানিতে রূপান্তরিত করে। কিছু জৈব পদার্থ অণুজীবে সংশ্লেষিত হয়, জীবাণু কোষের বৃদ্ধি ঘটে এবং এগুলো পানিতে প্রলম্বিত অবস্থায় থাকে। এই জীবাণুঘটিত জেলির মতো পদার্থই হচ্ছে অ্যাক্টিভেটেড স্লাজ বা সক্রিয় কাদা। তো এই সক্রিয় কাদা পদ্ধতির প্রভাবকগুলো কি সেগুলো আমরা একটু জেনে নিই। যে সক্রিয় কাদা পদ্ধতির প্রভাবকগুলো হচ্ছে যে জীবাণু এবং জীবন্ত কোষের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পুষ্টি যোগ করতে হয়, যেমন নাইট্রোজেন, ফসফরাসের প্রয়োজনে বিভিন্ন ধরনের জৈব পুষ্টি উপাদান যোগ করতে হয়, যেমন নাইট্রোজেন, ফসফরাস, ইউরিয়া ইত্যাদি। আবার খুব কম তাপমাত্রা জীবাণুসমূহের বিপাকীয় প্রক্রিয়াটাকে হ্রাস করে দেয়। প্রকৃতপক্ষে বেশি তাপমাত্রায় বিপাকীয় প্রক্রিয়াটা দ্রুত হয় এবং দ্রবীভূত অক্সিজেন দ্রুত ব্যবহার করা হয়। পানিতে দ্রবীভূত পদার্থের জারণ বিজারণ বিভবের উপর পদ্ধতির কার্যকারিতা নির্ভরশীল। পানির যথোপযুক্ত পিএইচ 6.5 থেকে 9.5 থাকতে হয়। এবার আমরা জানবো যে সক্রিয় কাদা পদ্ধতির সুবিধাগুলো কি কি। সুবিধা হলো যে খুব কম সময়ে পরিশোধিত হয়ে থাকে, এই পদ্ধতির জন্য অপেক্ষাকৃত কম জায়গার প্রয়োজন হয়। আর অসুবিধাগুলো কি, অসুবিধা হচ্ছে বেশি পরিমাণে কাদা কর্দম উৎপন্ন হয়ে থাকে। উৎপন্ন কর্দম অপসারণ ও নিষ্ক্রিয়করণ করতে সমস্যা হয়। শীতল আবহাওয়া এই পদ্ধতি যথেষ্ট কার্যকরী হয় না। যান্ত্রিক পদ্ধতিতে বায়ু প্রবাহ ব্যয়বহুল হয়ে যায়।
এবং বর্জ্য পানিতে উপস্থিত সংশ্লেষণিক ডিটারজেন্ট সমূহ যেমন অ্যালকাইল বেনজিন সালফোনেট, পলিইথিলিন গ্লাইকল সমূহ এগুলো জীবাণু দ্বারা জারিত হয় না অথবা বিভাজিত হয় না। তাহলে এই ছিল সক্রিয় কাদা পদ্ধতির অসুবিধা সমূহ। এরপরে আমরা যেটা শিক্ষার্থীরা এখানে এই যে এখানে একটা পানি পরিশোধনের একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি। এই যে ওয়েস্ট ওয়াটার, এই যে ট্যাঙ্ক, এই যে এখানে অ্যারোবিক ট্যাঙ্ক, এই যে ক্লারিফায়ার দিয়ে এই যে আর ফ্লাড। এখানে আরেকটা চিত্র আমরা দেখতে পাচ্ছি, ওয়েস্ট ওয়াটার সলিড রিমুভাল করা হচ্ছে, প্রিট্রিটমেন্ট, তারপর এটা হচ্ছে এরেশন জোন, হ্যাঁ, তারপরে এই যে ফিল্ট্রেশন, হ্যাঁ, আর এই যে ফ্লাড। আচ্ছা, এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কঠিন বর্জ্য শোধন। কঠিন বর্জ্য শোধন 4 পদ্ধতি করা হয়। একটা হচ্ছে ওপেন ডাম্পিং, ল্যান্ড ফিলিং, কম্পোজিটিং আর হচ্ছে ইনসিনারেশন। ওপেন ডাম্পিংটা কি? এটা আমাদের দেশে বহুল প্রচলিত একটা পদ্ধতি। এক্ষেত্রে একটা বড় গর্ত করা হয় এবং সেই গর্তের মধ্যে সমস্ত বর্জ্যগুলোকে রাখা হয়। প্রাকৃতিকভাবে সৃষ্ট অণুজীবের মাধ্যমে এই বর্জ্যটা শোধন হয়ে যায়। ল্যান্ড ফিলিং কি? যে নিউজিল্যান্ড, বেইজিং, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, চেন্নাই, টোকিও প্রভৃতি শহরে এই যে স্যানিটারি ল্যান্ডফিল ব্যবহারের মাধ্যমে প্রচুর পরিমাণে কঠিন বর্জ্যকে কিন্তু ব্যবস্থাপনা করা যায়। কম্পোজিটিং যেটা, যে কম্পোজিটিং এর মাধ্যমে পরিবেশের উচ্চ ঘনমাত্রার কেমিক্যাল সমূহকে সহজে অপসারণ করা যায়। উচ্চ ঘনমাত্রার কেমিক্যাল সমূহকে অতি সহজে দূর করা যায়। বিভিন্ন ধরনের বিস্ফোরক যেমন টিএনটি, আরডিএক্স প্রভৃতিকে এই যে উচ্চ ঘনমাত্রা কেমিক্যালের মধ্যে এই যে বিভিন্ন ধরনের এই পদার্থগুলো, কিছু অণুজীব আছে যারা এই পদার্থগুলোকে গ্রহণ করে বিপাক্রিয়ার মাধ্যমে অন্য পদার্থে রূপান্তর করে ফেলতে সক্ষম হয়ে থাকে। ইনসিনারেশন, এটা কি? কঠিন বর্জ্যকে এই নিয়মে ভস্মীভূত করে শোধন করা যায়। একটা ওপেন ডাম্পিং এবং এই পদ্ধতিটা ইনসিনারেশন যে পদ্ধতিটা, এটা ওপেন ডাম্পিং এবং ল্যান্ড ফিলিং অপেক্ষা বেশি ব্যয়বহুল একটা পদ্ধতি। জাপান এবং সিঙ্গাপুরে এই পদ্ধতি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এরপরে যেটা আমরা জানবো যে গার্হস্থ্য বর্জ্য অপসারণ, এটা দুইভাবে করা হয়ে থাকে। একটা হচ্ছে ল্যান্ড ফিলিং আর একটা হচ্ছে ইনসিনারেশন। ল্যান্ড ফিলিং তো আমরা বললাম যে বর্জ্য হচ্ছে শোধন করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে এই ল্যান্ড ফিলিং। কোন একটা বড় একটা স্থানে একটা বড় আকারে গর্ত করা হয় যেখানে বর্জ্যগুলো ফেলা হয় এবং গর্ত ভর্তি হয়ে গেলে কাদা এবং মাটি দিয়ে গর্তের মুখটা ঢেকে দিতে হয়। এটা হলো ল্যান্ড ফিলিং। আর ইনসিনারেশন কি? যে ল্যান্ডফিল ছাড়াও গার্হস্থ্য বর্জ্য বিনাশের একটা বিশেষ উপায় হলো বিশেষ চুম্নিযুক্ত একটা কক্ষে পুড়িয়ে দিতে হবে। এই পুড়িয়ে ফেলার উপায়কেই বলা হয় ইনসিনারেশন। তাহলে শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা কি শিখলাম? আজকের ক্লাসে আমরা শিখলাম যে বর্জ্য কাকে বলে, তারপরে বর্জ্যের উৎস এবং শ্রেণী বিভাগ, বর্জ্যের উপাদানগুলো জানলাম, শিল্প বর্জ্য কাকে বলে জানলাম, শিল্প বর্জ্যের শ্রেণী বিভাগটা জানলাম, তরল বর্জ্যের জৈবিক শোধন, এটা প্রাথমিক শোধন, মাধ্যমিক শোধন, টার্সিয়ারি শোধন, 3টা ধাপের মাধ্যমে করা হয়ে থাকে। অ্যাক্টিভেটেড স্লাজ পদ্ধতি সম্বন্ধে জানলাম, আমরা কঠিন বর্জ্যের শোধন জানলাম এবং গার্হস্থ্য বর্জ্য অপসারণ সম্বন্ধে জানলাম। তাহলে শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসের রেফারেন্স হিসেবে আমি যে বইগুলো উল্লেখ করব: উদ্ভিদ জৈব প্রযুক্তি ও জিন প্রকৌশল, জীবন কৃষ্ণ সাহা, উদ্ভিদ জৈব প্রযুক্তি ও জিন প্রকৌশল, মোহাম্মদ আজিজুল বারী, ABM ওয়াহিদুল ইসলাম, মোহাম্মদ আশরাফুল আলম, সুব্রত কুমার দাস। তাহলে শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করছি তোমরা আজকের ক্লাস বুঝতে পেরেছো। আগামী ক্লাসে ইনশাআল্লাহ তোমাদের সাথে আবার দেখা হবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফেজ।